1950 শতক থেকে এখন পর্যন্ত চরণদাসপুর নামে একটি ছোট্ট গ্রামের কথা ইতিহাস হয়ে পত্রিকা এবং গ্রন্থের পাতায় পাতায় বছরের পর বছর ধরে গেঁথে আছে। কি এমন আছে এই গ্রামে? লোকমুখে প্রচলিত আছে এই গ্রামের পাশে ঘন গাছ ছমছম করা বরুণার জঙ্গলে অলৌকিক শক্তির এক প্রাচীন মেশিন আছে, যে মেশিনের মধ্যে কয়েন দিয়ে নিজের বৃদ্ধাঙ্গুল দিলে মনের যে কোনো ইচ্ছাই পূরণ হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মনের ইচ্ছা পূরণের প্রতিদান হিসাবে কিছুই কি ফেরত দিতে হবে না? এরপরে চরণদাসপুর গ্রামে পুলিশ একটার পর একটা লাশ পেতে থাকে, আর প্রতিটা লাশ থেকে লাশের একটা অঙ্গ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। কি করছিল সেই অঙ্গ দিয়ে, আর কারাই বা এই খুনগুলো করছে? খুনি খুন করার সময় প্রতিটা লাশে একটা চিহ্ন ছেড়ে যেত। সেই চিহ্নটি ওই মেশিনের মধ্যে দেওয়া কয়েনের চিহ্নর সাথে পুরোপুরি মিলে যেত। তাহলে এই খুনগুলোর সাথে ওই মেশিন আর কয়েনের কি সম্পর্ক? একটা কয়েন, একটা মেশিন, আর এই খুনের পিছনে লুকিয়ে থাকার রহস্য খুঁজতে খুঁজতে পুলিশ অফিসার সহ সিবিআই টিমও হিমশিম খেয়ে যায়। তাহলে কি পুলিশ আর সিবিআই অফিসাররা এই খুনের রহস্যগুলো খুঁজে বের করতে পারবে? এমনই মার্ডার মিস্ট্রি, সাসপেন্স, টুইস্ট আর সাইকোলজিক্যাল থ্রিলে ভরপুর গল্প নিয়েই আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ মান্ডালা মার্ডার্স। দিল্লি রেলওয়ে স্টেশনে অভিষেক একজোড়া কাপলকে দেখতেই তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে তার গার্লফ্রেন্ডও একদিন তাকে ঠিক এভাবেই বিদায় জানিয়েছিল। ট্রেনের মধ্যে আমরা বিক্রমের বাবা বিশ্বনাথ এবং অভিষেক নামের একজন ছেলেকে দেখতে পাই। তাদের কথাবার্তার মাধ্যমেই জানা যায় বিক্রম দিল্লি পুলিশের অফিসার ছিল, কিন্তু এখন সে সাসপেন্ডেড। তাই তারা দিল্লি থেকে তাদের গ্রামের বাসা চরণদাসপুরে যাচ্ছে। আর অভিষেক পেশাগত দিক দিয়ে একজন প্রেস ফটোগ্রাফার। অভিষেক দিল্লিতে থাকলেও কাজের সূত্রে তাকে চরণদাসপুরে যেতে হয়। তখন বিক্রম লক্ষ্য করে অভিষেকের একটা বৃদ্ধ আঙ্গুল কাটা। বিক্রম তখন অভিষেককে জিজ্ঞেস করে, যেহেতু তার প্রফেশনই হচ্ছে ছবি তোলা, তাই বৃদ্ধা আঙ্গুল না থাকার জন্য তার কোনো রকম অসুবিধা হয় কিনা। তখন অভিষেক না বলে। এরপরে আমরা দেখতে পাই বিক্রম এবং বিশ্বনাথ তাদের চরণদাসপুরের পুরাতন বাড়িতে এসেছে। এই বাড়ির সাথে জড়িয়ে আছে পুরনো দিনের হাজারো স্মৃতি। একটা সময় বিক্রমের মা বসুধা এবং তার ছোট ভাই পবন একই সাথে এই বাড়িতে বসবাস করত। কিন্তু ছোটবেলায় একদিন বিক্রম তার বাবার স্কুটির পেছনে তার ছোট ভাই পবনকে বসিয়ে বাবার স্কুটি নিয়ে বের হয়ে যায়। স্কুটি চালাতে চালাতে একটা সময় অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে পবন মারা যায়। আর তারপর থেকে বিক্রমের মা বসুধাও মিসিং হয়ে যায়। তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এরপরে বিশ্বনাথ বিক্রমকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে দিল্লিতে চলে গিয়েছিল। এরপরে আমরা অভিষেককে ছবি তুলতে দেখতে পাই। সেখানে সুজয় এবং বিজয় নামের লোকাল দুইটা গুন্ডা সিএম এর পিএকে অনেক টাকা ঘুষ দিচ্ছিল, কারণ কিছুদিন পরে ইলেকশন, আর চরণদাসপুরের ইলেকশনের নমিনেশনটা যেন তারাই পায়, সেই কারণে এই টাকাগুলো সিএম এর পিএকে দেওয়া হচ্ছে। তাদের কথার মাধ্যমে এটাও জানা যায় তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে অনন্যা ভারদ্বাজ। অভিষেক যখন লুকিয়ে তাদের ছবি তুলছিল তখনই সুজয় তাকে দেখে নেয় আর অভিষেককে ধাওয়া করতে থাকে। অভিষেক তো কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে বিক্রম এবং তার একমাত্র বন্ধু প্রমোদকে দেখতে পায়। বিক্রমের মতো প্রমোদও একজন পুলিশ অফিসার, তবে সে এখন চরণদাসপুরে পোস্টিং এ আছে। তাদের দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি বিক্রমের গার্লফ্রেন্ড ববিতা এখন হাসপাতালে ভর্তি। সে এখন কোমায় আছে। তারা গঙ্গার ধারে বসেছিল এবং বিক্রমের বাবা বিশ্বনাথ গঙ্গায় স্নান করতে নামে, কিন্তু হঠাৎই তার সামনে অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু একটা ভেসে আসে। এটা দেখে বিশ্বনাথ তো ভীষণ ঘাবড়ে যায় এবং কোনো রকমে পানি থেকে উপরে উঠে এসে বিক্রমকে বলে। বিক্রম সেখানে যাবার পর দেখে একটা মাথার সাথে দুটো হাত এবং দুটো পা সেলাই করে জোড়া লাগানো আছে, আর বডির বাকি অংশটা নেই। আর সেই কাটা মাথাটা অন্য কারোর নয়, বরং অভিষেকের। এই বিষয়টি বিক্রম প্রমোদকে বলে যে গতদিন ট্রেনে এই ছেলেটির সাথে তারা এসেছিল। এরপরে বিক্রম লক্ষ্য করে বিশ্বনাথের কপালে একটা চিহ্ন দাগানো, যে চিহ্নটা বিক্রম আগে কোথাও দেখেছে। এরপরে বিক্রম বাসায় ফিরে যায় এবং একটি ট্রাঙ্ক খুলে। এই ট্রাঙ্কের মধ্যে তার মায়ের জিনিসপত্রগুলো রাখা ছিল। ট্রাঙ্ক খোলার পর সেখানে একটা পার্স পায়, আর পার্সের মধ্যে একটা কয়েন পাওয়া যায়, যেই কয়েনে ঠিক একই রকম চিহ্ন দাগানো আছে। এখান থেকে বিক্রম প্রমোদের সাথে দেখা করতে যায় আর সেই কয়েনটা প্রমোদকে দেখায়
এরপরে বিক্রমের মুখ থেকে আমরা জানতে পারি এই কয়েনের সাথে আসলে তাদের কানেকশনটা কি। সেদিন অ্যাক্সিডেন্টের পর পবন মারা যাওয়ার আগে গুরুতর আহত হয়েছিল, আর ছেলের চিকিৎসার জন্য বিশ্বনাথ ভালো ডক্টর খুঁজতে গিয়েছিল। ওইদিকে বিক্রমের মা বিক্রমকে তার প্রতিবেশী নীরাজের বাসায় রেখে নীরাজের স্ত্রী উর্মিলাকে সাথে নিয়ে পবনকে কোথাও একটা নিয়ে গিয়েছিল। তখন রাস্তার মধ্যে উর্মিলা বিক্রমের মাকে জিজ্ঞেস করে, এত রাতে আমরা পবনকে নিয়ে কোথায় যাচ্ছি? তখন বসুধা বলেছিল, বরুণার জঙ্গলে। একমাত্র বরুণার জঙ্গলে আমার ছেলেকে নিয়ে গেলে তাকে বাঁচানো সম্ভব। পরের দিন সকাল হতে বরুণার জঙ্গলের মধ্যে পবনের লাশ পাওয়া যায় এবং এরপর থেকে বসুধা মিসিং। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র তার পার্সটাই পাওয়া গিয়েছিল, আর যে পার্সটার মধ্যে বিক্রম সেই কয়েনটা পেয়েছে। সবকিছু শোনার পর প্রমোদ বলে, একটা সময় আমরা ছোট ছিলাম তাই কিছুই করতে পারিনি, তবে এখন আমরা দুজনেই পুলিশ অফিসার, তাই আমরা দুজনে একসাথে মিলে তোর মাকে খুঁজে বের করব। অন্যদিকে অনন্যা ভারতবাজকে দেখানো হয়। অনন্যার বিয়ে ভেঙ্কটেশে গত রাতের অভিষেকের তোলা সেই ছবিগুলো অনন্যাকে দেখায় এবং তাকে এটাও বলে থানায় পুলিশের ল্যাপটপেও এই ছবিটা আছে। এইটা হচ্ছে অনন্যার একমাত্র ছেলে ঋত্বিক এবং এইটা অনন্যার স্বামী জয়রাজ সিং। জয়রাজ সিং কোনো এক অ্যাক্সিডেন্টে তার 2 পা হারিয়ে তারপর থেকেই পঙ্গু। জয়রাজ সিং অবশ্য মনে করে এই অ্যাক্সিডেন্টটা অনন্যাই করিয়েছে আর পার্টিতে জায়গা করে নিয়েছে। যদি তার অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে এই পার্টির নমিনেশনটা সেই পেত। অবশ্য অনন্যা তার স্বামীর এইসব কথাই একদমই পাত্তা দেয় না। অন্যদিকে দেখা যায় অনন্যার কথা মতো পুলিশ প্রেস মিটিং ডাকার পর মিডিয়ার সামনে বলছে সুজয় এবং বিজয়ী অভিষেককে খুন করেছে। এই নিউজটা সুজয় এবং বিজয়ের মা নির্মলা দেখার পর তার ছেলেকে জিজ্ঞেস করে তারা এই খুনটি করেছে কিনা। তখন সুজয় বলে, আমরা যদি খুন করতাম তাহলে কি বডি পানিতে ভাসিয়ে দিতাম? বডি তো গায়েব করে দিতাম। নির্মলা খুব ভালোভাবে বুঝতে পারে যতদিন পর্যন্ত অনন্যা আছে ততদিন তারা কিছুতেই এই চরণদাসপুরে টিকতে পারবে না। অন্যদিকে দেখা যায় বিক্রম থানায় আসার পর সেই ল্যাপটপটি চেক করে দেখে অভিষেকের তোলা ছবিগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এই কথাটি প্রমোদকে জিজ্ঞেস করতে বলে, এটা হচ্ছে রাজনীতির খেলা, এসব নিয়ে যদি খুব বেশি মাথা ঘামাতে যাস তাহলে তো আমাদের চাকরিটা থাকবেই না, বরং আমাদের জীবনটাও চলে যেতে পারে। তাই এই ছবির পিছনে পড়ে না থেকে অভিষেকের স্ত্রীর সাথে কথা বল। এরপরই বিক্রম চলে যায় অভিষেকের স্ত্রীর সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর দেখে সুজয় এবং বিজয়ের লোকেরা বাহিরে আন্দোলন করছে, কারণ অভিষেকের স্ত্রীর সাথে অনন্যা দেখা করতে এসেছে। আর অনন্যার কথা মতোই যে প্রেস মিটিং ডেকে বলা হয়েছে সুজয় এবং বিজয় খুন করেছে এটাও তারা জানতে পেরেছে, সেই জন্য তারা অনন্যাকে অবরুদ্ধ করে রেখেছে। বিক্রম সেখানে উপস্থিত থাকে একটা মহিলার সাথে কথা বলার পর তাকে অভিষেকের ব্যাপারে জিজ্ঞেস করে। বিক্রম তখন মহিলাটির কাছ থেকে জানতে পারে অভিষেকের আরেকটি নাম হচ্ছে বাব্বান। ওইদিকে অনন্যা বিক্রমকে দেখতে পায় এবং তাকে কল করে জানালার কাছে আসতে বলে। তাদের দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি বিক্রমের গার্লফ্রেন্ড ববিতাই হচ্ছে অনন্যার ছোট বোন। ভিড় কিছুটা কমতে অনন্যা সেখান থেকে চলে যাবার সময় তার পিএ ভেঙ্কটকে বলে কমিশনারকে ফোন করে সুজয় এবং বিজয়কে অ্যারেস্ট করতে বলো, কারণ তাদের ছোট ভাই বিট্টুর মাথা গরম। যদি পুলিশ তার 2 ভাইকে গ্রেপ্তার করে তাহলে বিট্টু অবশ্যই কিছু না কিছু অঘটন ঘটাবে। আর অনন্যার কথা মতো সেদিন রাতে সুজয় এবং বিজয়কে অ্যারেস্ট করা হয়। খবর পাওয়া মাত্রই বিট্টু পুলিশের উপর হামলা করে এবং সুজয় আর বিজয়কে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়, আর সে একটা কনস্টেবলকে গুলি করে সেখানে মেরেও ফেলে। আর এই বিষয়টা যখন সিএম জানতে পারে তখন অনন্যাকে চাপ দেয়, কারণ সবকিছুই অনন্যার প্ল্যান অনুযায়ী হয়েছে, যাতে এই নমিনেশনটা পাওয়া অনন্যার জন্য আরো সহজ হয়ে যায়। তখন অনন্যা উল্টো সিএম কে ব্ল্যাকমেইল করে। অভিষেকের তোলা সেই ছবিগুলো তাকে দেখায় এবং বলে আপনার পিএ অনেক টাকা ঘুষ নিয়েছিল সুজয় এবং বিজয়ের কাছ থেকে। এই ছবিটা শুধুমাত্র আমার কাছেই আছে, আর পুলিশ স্টেশনের ল্যাপটপে ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি। এবং তার সাথে সাথে অনন্যা এটাও বলে সুজয় এবং বিজয়কে অপরাধী প্রমাণ করার জন্য যদি আরো প্রমাণের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি আরো প্রমাণ তৈরি করে দিব। এক কথাই হচ্ছে নমিনেশন পাওয়ার জন্য অনন্যা যে কোনো কিছু করতে রাজি আছে।
অন্যদিকে সিবিআই অফিসার রিয়াকে দেখানো হয়। রিয়া নিউজ পেপারে চরণদাসপুরে হওয়া অভিষেকের মার্ডারের নিউজটি পড়ছে। এরপরে রিয়া সিবিআই চিফ নবীনের সাথে দেখা করে এবং চরণদাসপুরে হওয়া মার্ডারের কেসটি নিয়ে কাজ করতে চায়। সিবিআই চিফ নবীন প্রথমে রাজি না হলেও পরে রিয়ার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারি রিয়া মাঝে মধ্যে একটা বাচ্চা মেয়েকে ইমাজিন করে। এরপরই আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। বিক্রম বাসায় ফিরে তার বাবা বিশ্বনাথকে বলছিল অভিষেক নামে যে ছেলেটির মার্ডার হয়েছে ওই ছেলেটি আসলে আর কেউ নয়, আমাদের প্রতিবেশী উর্মিলা চাচির ছেলে বাব্বান। একদিন উর্মিলা চাচিও মার মতোই নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না অভিষেক ট্রেনের মধ্যে আমাদেরকে মিথ্যা কেন বলল। এরপরে বিক্রম অভিষেকের বাসায় যায়। দোতলাতে যাবার পর সেখানে মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখে, তার মানে অভিষেককে এখানে খুন করা হয়েছে আর বডিটি এই দিক দিয়ে পানিতে ফেলা হয়েছে। কিন্তু বিক্রম এটা বুঝতে পারে না বডির বাকি অংশগুলো দিয়ে তারা কি করছে। এরপরে সেদিন রাতের ঘটনা দেখানো হয়। বসুধা উর্মিলাকে বাহিরে রেখে পবনকে নিয়ে ভিতরে গিয়েছিল। বসুধা ভেতরে যাবার পর একটি লোকের কাছ থেকে আশীর্বাদ চাই। তখন লোকটি বলে আশীর্বাদ নিতে হলে এর প্রতিদান স্বরূপ তোমাকে মূল্য দিতে হবে। তখন বসুধা সেই মেশিনের মধ্যে কয়েনটা দিতেই মেশিনটা চালু হয়ে যায়। এরপরে লোকটি বসুধাকে বলে তোমার বুড়ো আঙুলটি মেশিনের মধ্যে দিয়ে তুমি যেটা চাও সেটা বলো। বসুধাও নিজের বুড়ো আঙুলটি মেশিনের মধ্যে দেওয়ার পর বলে আমি আমার ছেলেকে সুস্থ দেখতে চাই। তখনই তার বুড়ো আঙুলটি কেটে ফেলা হয়। ব্যথায় বসুধা জোরে চিৎকার দিয়ে উঠে। আর ওইদিকে বাহিরে আকাশে অনেক জোরে বজ্রপাত হয় আর তার সাথে সাথে দমকা হাওয়া এসে উর্মিলাকে উড়িয়ে নিয়ে যে একটা গাছের ডালে আছড়ে ফেলে। এরপর আমাদেরকে 7 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। সুজয় আর বিজয় রাজনৈতিক দাঙ্গার কারণে নেপালের বর্ডারের আশেপাশে যে লুকিয়েছিল, আর এই খবরটা ওই এলাকার নেতা রমেশ জানতে পারে। সেজন্য রমেশ সুজয় আর বিজয়কে মারার জন্য কিছু লোকজন পাঠায়। ওইদিকে এই খবরটা সুজয় এবং বিজয়ের মা নির্মলা জানতে পারে। তাই নির্মলা একটা মহিলার সাথে দেখা করতে যায় এবং তাকে সবকিছু খুলে বললে তখন সেখানে থাকা একটা বোবা নারী ইশারায় ওই মহিলাটিকে কিছু একটা বলে। আর এরপরে ওই মহিলাটি নির্মলাকে একটা কয়েন দেয় এবং কয়েনটি নিয়ে বরুণার জঙ্গলে যেতে বলে। নির্মলাও ওই মহিলাটির কথা মতো বরুণার জঙ্গলে চলে যায়। এরপর ঠিক বসুধার মতো সেও মেশিনের মধ্যে প্রথমে একটা কয়েন দেয়, তারপর মেশিনের মধ্যে বুড়ো আঙুল ঢুকিয়ে বলে সে তার ছেলেকে বাঁচাতে চায় এবং শত্রুর বিনাশ করতে চায়। সাথে সাথে তার আঙুলটি কেটে ফেলা হয়। আর ওইদিকে দেখা যায় রমেশের লোকজন সুরজ এবং বিজয়কে মারতে এসেছে, কিন্তু হঠাৎই তখনই সেখানে এক ঝাঁক মৌমাছি চলে আসে এবং রমেশের লোকজনকে কামড়াতে থাকে। তবে অবাক করা বিষয় হচ্ছে মৌমাছিগুলো সুরজ এবং বিজয়কে একটা কামড়ও দেয় না। আর এই সুযোগে সুরজ এবং বিজয় রমেশের লোকদেরকে গুলি করে খুন করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় রাতের বেলা রমেশ মাটুনের নলা খাচ্ছিল, আর খেতে খেতে একটা সময় রমেশের গলায় নলা আটকে যায় এবং রমেশ সেখানেই মারা যায়। 7 বছর আগে নির্মলা তার ছেলেদেরকে এভাবেই শত্রুর হাত থেকে রক্ষা করেছিল। ওইদিকে বিক্রমকে দেখা যায় অভিষেকের স্ত্রী শিবনার সাথে দেখা করতে এসেছে। শিবনার সাথে কথা বলে বিক্রম জানতে পারে উর্মিলা এখনো মারা যায়নি, সে জীবিত অবস্থায় আছে। তবে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আর সে এখন অন্য একটা জায়গায় থাকে। তাই বিক্রম শিবনার কাছ থেকে সেই ঠিকানাটিও নিয়ে নেয়। আর ওইদিকে দেখা যায় নির্মলা আবারও সেই মহিলাটির কাছে গেছে। এরপরে সেই মহিলাটি আবারও নির্মলাকে একটা কয়েন দেয়। এটা দেখে আবারও সেই বোবা মহিলাটি ইশারায় বলে আপনি ওই মহিলাটিকে আবারও কয়েন কেন দিলেন? তখন ওই মহিলাটি বলে যেটা পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে সেটা চাইলেও কখনো পরিবর্তন করা যায় না। এরপরে নির্মলা বাসায় ফিরে 7 বছর আগে সে তার 2 ছেলেকে কিভাবে রক্ষা করেছিল এই গল্পটাই তার 3 ছেলেকে শোনাচ্ছিল। তখন অবশ্য সুরজ বিশ্বাস করতে চাইছিল না। তারা ওই লোকগুলোকে গুলি করতে পেরেছিল দেখেই তারা সেখান থেকে বেঁচে ফিরেছে। তখন অবশ্য তাদের ছোট ভাই বিট্টু বলে সবকিছুর সমস্যার মূলেই তো হচ্ছে অনন্যা। অনন্যাকে রাস্তা থেকে সরিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে সুরজ বলে সেদিন ওই মৌমাছিগুলো শুধুমাত্র ওই লোকদেরকেই কামড়িয়েছিল, আমাদেরকে একটা কামড়ও দেয়নি। এটা কিভাবে সম্ভব? তার মানে মা যেটা বলছে ঠিকই বলছে, আর মা যেটা বলছে আমরা সেটাই করব।
অন্যদিকে দেখা যায় সিবিআই অফিসার রিয়া চরণদাসপুরে চলে এসেছে। পুলিশ স্টেশনে যাওয়ার পর প্রমোদের কাছ থেকে সেই ওই ছবিগুলো দেখতে চায়, কিন্তু ছবিগুলোকে ডিলিট করা হয়েছে এটা শোনার পর সে অনন্যার সাথে দেখা করতে অনন্যার বাসায় যায়। তবে তখন অনন্যার একটা মিটিং ছিল, তাই রিয়া অনন্যার সাথে তার গাড়িতে যেতে যেতে কথা বলে। রিয়া অনন্যাকে বলে অভিষেকের মৃত্যুর আগে সে একটা আননোন নাম্বারে কথা বলেছিল। সেই নাম্বারের আইপি অ্যাড্রেস ট্রেস করার পর আমরা জানতে পেরেছি ওই লোকেশনটা আপনারই বাসা। তখন অনন্যা বলে নাম্বার থেকে তো অন্য যে কেউ কথা বলতে পারে। এরপরে রিয়া অনন্যাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছিল অভিষেকের খুনের আগে অভিষেক অনন্যার পিএ ভেঙ্কটের সাথে কথা বলেছিল। তাদের কথার মাঝে ড্রাইভার অন্য একটি রাস্তার দিকে গাড়িটি ঘুরিয়ে নেয়। তখন অনন্যা বলে গাড়িটি এই দিকে নিয়ে যাচ্ছ কেন? তখন ড্রাইভার বলে সুরজ আর বিজয় আমাকে হুমকি দিয়েছে, যদি আপনাকে তাদের বলা জায়গায় না নিয়ে যায় তাহলে আমার বাচ্চাকে মেরে ফেলবে, তাই আমার কিছুই করার নেই। এরপরে সুজয় এবং বিজয় অনন্যাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামায়। ওইদিকে রিয়া ও সুজয় এবং বিজয়ের গুন্ডাদের সাথে মারপিট করতে থাকে। অনন্যাও নিজেকে তাদের কাছ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। সুযোগ পেতে অনন্যা দৌড়ে গাড়ির দিকে যেতে যেতে বারবার রিয়াকে ডাকতে থাকে, কিন্তু রিয়া তখনই সেই বাচ্চা মেয়েটিকে ইমাজিন করতে থাকে। আর এই সুযোগে একটা গুন্ডা তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। রিয়ার সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওইদিকে অনন্যাও নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সুজয় আর বিজয় দেখে রিয়া একজন সিবিআই অফিসার। এটা দেখেই তারা তো ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু এখন তারা কি করবে? ওইদিকে মায়ের কথা মতো বরুণার জঙ্গলে যেতে হবে, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় রিয়াকে আপাতত গাড়ির ডিকিতে রেখেই তারা বরুণার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিবে। তবে তারা এবার এই কাজটি করার জন্য একটি লোককে সাথে নিয়ে এসেছে। তার হাতে কিছু টাকা এবং একটা কয়েন ধরিয়ে দিয়ে বলে, তুই সেখানে যাবার পর কয়েন দিবি, তারপর আশীর্বাদ হিসাবে আমাদের শত্রুর বিনাশ চাইবি, তার সাথে সাথে এই ইলেকশনের টিকিটটা যেন আমরাই পাই সেটাও চাইবি। বিনিময়ে তোর কাছ থেকে একটা আঙুল কেটে নেওয়া হবে। অন্যদিকে দেখা যায় বিক্রম শিবনার কাছ থেকে সেই ঠিকানা নিয়ে উর্মিলার সাথে দেখা করতে গেছে, কিন্তু উর্মিলা কিছুতেই বিক্রমকে চিনতে পারছে না। তাই বিক্রম তার মা বসুধার একটি গান গায়। গানটি শুনে উর্মিলা বিক্রমকে চিনতে পারে। এরপরই বিক্রম উর্মিলার কাছ থেকে জানতে চায় সেদিন রাতে আসলে কি ঘটেছিল। তখন উর্মিলা বলে, সেদিন রাতে আমি তোর মাকে অনেকবার নিষেধ করেছি যেন সে পবনকে নিয়ে বরুণার জঙ্গলে না যায়, কিন্তু সে তারপরও পবনকে নিয়ে বরুণার জঙ্গলে যায়। উর্মিলার কাছ থেকে বরুণার জঙ্গলের কথা শোনার পর বিক্রমও বরুণার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ওইদিকে সুজয় এবং বিজয় বরুণার জঙ্গলে পৌঁছে গেছে। এরপর তারা সেই লোকটিকে নিচে পাঠিয়ে দেয় এবং তারা বাহিরে দাঁড়িয়ে থাকে। লোকটি ভেতরে যাবার পর মেশিনের মধ্যে কয়েন দেয়, আর তারপরে তার আঙুলটা কেটে নেওয়া হয়। তারপরে সেই লোকটি তার হাতে কয়েন ধরিয়ে দিয়ে বলে, তোমার মনের আশা পূরণ হয়ে গেছে। এরপরই দেখা যায় সুজয় এবং বিজয় ওই লোকটির দিকে গান পয়েন্ট করে। লোকটি তখন মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, আর সাথে সাথে সেখানে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। সুজয় এবং বিজয় তাদের ড্রাইভারের চিৎকার শুনতে পায়। সেখানে ছুটে যাওয়ার পর দেখা যায় কেউ তাদের ড্রাইভারকে খুন করেছে। আর এরপরই কালো পোশাক পরা একটা লোক এসে সুজয়ের ডান হাত এবং বিজয়ের বাম হাত কেটে ফেলে, আর তারপরে তাদের গলাটাও কেটে ফেলে। এরপরে সেই লোকটিকে খুন করতেই যাবে, ঠিক তখনই দেখে তার বৃদ্ধা আঙ্গুল কাটা, তাই তাকে খুন না করে সেখান থেকেই চলে যায়। ওইদিকে বিক্রমও তখন সেখানে পৌঁছে গেছে, আর তখন ওই লোকটি এতটাই ঘাবড়ে ছিল যে বিক্রমকে সে কিছুই বলতে পারছে না। ওইদিকে গাড়ির ডিকি থেকে শব্দ শুনতে পেয়ে বিক্রম যে গাড়ির ডিকি খুলে বিক্রম রিয়াকে তার পরিচয় দেয়। তখন রিয়া পুলিশের কথা শুনে কিছুটা স্বস্তি পায়। এরপরে তারা কিছু দূর এগিয়ে যেতে যেটা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। একটা আগুনের সার্কেলের মধ্যে সুজয় আর বিজয়ের বডি পড়ে আছে, আর তাদের কাটা হাত দুটো মিসিং। এরপরে সেখানে ফরেন্সিক টিম চলে আসে। তারপর দেখা যায় সবগুলো বডিতেই সে একই রকম চিহ্ন দাগানো। তারপর বিক্রম টর্চ নিয়ে নিচে যেতেই একটা ফটোগ্রাফার তাকে বলে, টর্চ নিয়ে নিচে যেয়ে কোনো লাভ হবে না, আমরা ক্যামেরা নিয়ে নিচে গিয়েছিলাম কিন্তু ছবি তোলার
তোলার সময় ফ্ল্যাশ কাজ করেনি, কিন্তু বিক্রম তবুও টর্চ নিয়ে নিচে যায়। কিছু দূর যাবার পরই হঠাৎই টর্চ বন্ধ হয়ে যায়। তখন বিক্রম দিয়াশলায় জ্বালিয়ে দেখার চেষ্টা করছিল এখানে আসলে কি আছে। দিয়াশলায় জ্বালাতেই বিক্রম দেখে মানুষ আকৃতির ধাতব একটা বস্তু। এটা আসলে কি সেটা বিক্রম ঠিকভাবে বুঝে উঠতে পারছিল না। ওইদিকে সুজয় এবং বিজয় মারা যাওয়ার জন্য অনন্যা তো মহা খুশি, কারণ তার রাস্তা তো এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। তার বিজয় আর কেউ আটকাতে পারবে না। এরপরই রিয়া বীরজু নামের সেই লোকটিকে থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞেস করে সেদিন রাতে আসলে কি হয়েছিল, কারণ সেদিন রাতে শুধুমাত্র বীরজুই নিজের চোখে সবকিছু দেখেছে। বীরজু ঠিকঠাক মতো কিছুই বলতে পারছিল না। একটা সময় সে বলে ওইটা আসলে ভূত ছিল। তখন তাকে কয়েকটা চড়থাপ্পড় মারা হলে বীরজু বলে 7 বছর আগে সুজয় এবং বিজয়ের মা নির্মলা বরুণার জঙ্গলে যাবার পর ওই মেশিনের মধ্যে একটা কয়েন দেয়। তারপর নিজের আঙুলের বিনিময়ে তার 2 সন্তানকে বাঁচিয়েছিল। আর এবার সুজয় এবং বিজয় আমাকে কিছু টাকা আর কয়েন দিয়েছিল। সেই কয়েনটা যখন আমি মেশিনের মধ্যে দিয়েছিলাম তখন মেশিনের এক পাশে কয়েনের চিহ্ন ছিল এবং অপর পাশটা ফাঁকা ছিল। আমার আঙুলটা কেটে নেওয়ার পর আমাকে ওই লোকটি যখন কয়েন ফেরত দিয়েছিল তখন মেশিনের 2 পাশে কয়েনের চিহ্ন ছিল। এরপরে রিয়া থানায় অনন্যাকে ডেকে পাঠায়, কারণ রিয়া সন্দেহ করছে অনন্যাই হয়তোবা তার ইলেকশনের রাস্তা থেকে সুজয় এবং বিজয়কে সরিয়ে দেওয়ার জন্যই তাদেরকে খুন করিয়েছে। আর এরপরে বিক্রমকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কারণ কাকতালীয়ভাবে 2টা ক্রাইম স্পটে বিক্রমকে পাওয়া গেছে। তখন বিক্রম বলে আসলে আমি বরুণার জঙ্গলে গিয়েছিলাম আমার মাকে খুঁজতে। বিক্রম সবকিছু রিয়াকে খুলে বলার পর তাকে ওই কয়েনটি দেখায়, যেটি বিক্রমের মায়ের কাছে ছিল। এরপরই থানায় শাস্ত্রী নামের একটি লোক রিয়ার সাথে দেখা করতে আসে। সে তার পরিচয় দিয়ে বলে সে একজন ছায়াবিদ। সুরজ আর বিজয়ের মৃত্যুর পর পরবর্তী মৃত্যু তারই হবে, আর প্রতিটা খুনগুলো করার সময় অ্যান্টিকের তরবারি ব্যবহার করা হচ্ছে। পরবর্তী খুনটাও অ্যান্টিকের তরবারি ব্যবহার করে করা হবে। এটা শুনে রিয়া বলে সুরজ আর বিজয়কে যে খুন করেছে সেই খুনি কেন আপনাকে খুন করতে যাবে? তাদের খুনের সাথে আপনার খুনের সম্পর্ক কি? আর তাছাড়াও আপনি এটা কিভাবে জানতে পারলেন? তখন শাস্ত্রী বলে জিমনি নামের আমার এক বন্ধু আছে, সে এই খুনগুলো নিয়ে গবেষণা করেছে, আর সেখান থেকে সে জানতে পারে পরবর্তী খুন কোনো গুরুর হবে। আর আমি যেহেতু 38 বছর ধরে আমার শিষ্যদেরকে ছায়াবিদ্যা শিখাচ্ছি, সেজন্য পরবর্তী খুনটা আমারই হবে। একথা বলতে সেখানে শাস্ত্রীর স্ত্রী কালিঙ্গি আসে। কালিঙ্গি এসে শাস্ত্রীকে বলে তোমাকে না কতবার নিষেধ করেছি এসব কথা ওদেরকে বলে কোনো লাভ নেই, ওরা তোমার কথা তো বিশ্বাস করবেই না, বরং উল্টো তোমাকে পাগল মনে করবে। এরপর কালিঙ্গি বলে অমৃত এখনো না খেয়ে বসে আছে। অমৃত হচ্ছে তাদের ছেলে, আর অমৃত তাদেরকে ছাড়া একা একা খাবার খায় না। শাস্ত্রীর কাছ থেকে জিমনির কথা শোনার পর বিক্রম জিমনির সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু জিমনির নাতনি নূর মনে করে এটা হয়তো বিদ্যুৎ বিভাগের লোক, কারণ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে তাদের বাসার লাইনটা কেটে দিয়েছে। এরপরই জিমনি আসলে বিক্রম বলে শাস্ত্রীর কাছ থেকে জিমনির কথা শুনে সে এখানে দেখা করতে এসেছে। তারপর বিক্রম যখন সে খুনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন জিমনি বুঝে যায় বিক্রম পুলিশের লোক, তাই বিক্রমের সম্পূর্ণ কথাটা শোনার আগে তাকে বাসা থেকে বের করে দেয়। বিক্রম বাসা থেকে বের হওয়ার পরে অনন্যা তাকে একটা মেসেজ করে হাইফাই হোটেলে এসে দেখা করতে বলে। ওইদিকে রিয়া জিমনির ব্যাপারে খোঁজখবর নিতে তার বাসার সামনের একটা নাপিতকে জিজ্ঞেস করলে নাপিত বলে তাদের ছেলে অমৃত অনেক আগেই মারা গেছে। এটা শুনে রিয়া তো অবাক হয়ে যায়। অন্যদিকে রিয়া লক্ষ্য করে রাস্তায় অনেকগুলো লোক আনন্দ উল্লাস করছে। এটা দেখে সেখানে বসে থাকা একটা বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলে সে বলে ওইটা হচ্ছে বীরজুর বাসা। বীরজুর ছেলে 5 বছর আগে হারিয়ে গিয়েছিল, আর আজকেই সে ফিরে এসেছে, তাই সবাই মিলে আনন্দ করছে। রিয়া থানায় ফিরে আসার পর এই খবরটা বীরজুকে দেয়। এরপরই দেখা যায় সেদিন মেশিনের মধ্যে কয়েন দেওয়ার পর বীরজু বলেছিল 5 বছর আগে তার যে ছেলে হারিয়ে গেছে সে যেন ফেরত আসে, আর সেই জন্য সুরজ এবং বিজয় মারা গিয়েছিল। এরপরে রিয়া যখন বীরজুকে কয়েকটা চড়থাপ্পড় মারে, সে অবশ্য সেদিন রাতে আসলে কি ঘটেছিল সেটা বলার জন্য রাজি হয়ে যায়। এরপরে বীরজু বলে হঠাৎই কালো মুখোশ পরা লোক কোথা থেকে এসে অ্যান্টিকের একটি তরবারি দিয়ে সুজয় এবং বিজয়ের হাত কাটার পর তাদের গলাটা কেটে ফেলেছিল। লোকটি যেহেতু মুখে কালো কাপড় বেঁধেছিল তাই আমি তার মুখটা দেখিনি।
অ্যান্টিকের তরবারির কথা শোনার পর রিয়ার মনে পড়ে শাস্ত্রীও তাকে বলেছিল খুনগুলো অ্যান্টিকের তরবারি দিয়ে করা হচ্ছে। তাই রিয়া মনে করে শাস্ত্রী হয়তো এই ব্যাপারে আরো কিছু বলতে পারবে। সেজন্য রিয়া শাস্ত্রীর সাথে দেখা করতে শাস্ত্রীর বাসায় যায়। অন্যদিকে বিক্রম অনন্যার সাথে দেখা করার জন্য হাইফাই হোটেলে যায়। সেখানে যাবার পর বিক্রম যেটা দেখে সেটা দেখার জন্য বিক্রম মোটেও প্রস্তুত ছিল না। অনন্যা তাকে দেখায় তার স্বামী জয়রাজ সিং একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে। আর তাছাড়াও সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে জয়রাজ সিং নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তখন বিক্রম বলে জয়রাজ সিং কবে ঠিক হলো? অনন্যা বলে দীর্ঘদিন ধরে থেরাপি দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে ঠিক হয়েছে, কিন্তু এই বিষয়টা সে গোপন রেখেছে। ইলেকশনের আগে এই কথাটা সবাইকে বলে সবার কাছ থেকে সিম্পাতি নিবে এবং এই সুযোগটা কাজে লাগিয়ে সে আবারও পার্টিতে ফেরত আসবে। আর এখানে যে বাকি লোকজনগুলোকে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে আমার পার্টিরই লোক। জয়রাজ তাদের সাথে হাত মিলিয়ে আমাকে পার্টি থেকে সরানোর প্ল্যান করছে। আসলে অনন্যা বিক্রমকে এখানে ডেকেছে কারণ জয়রাজ সিং এর বিরুদ্ধে সে যেন প্রমাণ কালেক্ট করতে পারে। ওইদিকে বিক্রম অনন্যার কাছ থেকে একটা সাহায্য চায়। যেহেতু অনন্যার বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে তাই বিক্রম অনন্যাকে বলে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে জিমনির বাসার কেটে দেওয়া লাইনটা যেন পুনরায় আবার দেওয়া হয়। আর অনন্যার কথা মতো জিমনির বাসায় লাইনটা দিয়ে দেওয়া হয়। বিক্রম জিমনির উপকার করেছে এটা জানতে পেরে জিমনিও বিক্রমকে উপকার করার জন্য রাজি হয়ে যায়। জিমনি বিক্রমকে অনেক পুরনো কিছু ডকুমেন্ট দেখায় এবং তাকে বলে 1952 সালেও ঠিক এভাবে একটা খুন হয়েছিল। তখন ওই খুনের তদন্ত করেছিল আমার দাদা গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিনের রেখে যাওয়া ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করে আমি জানতে পেরেছি এই খুনগুলোর সাথে আয়স্ত মণ্ডল নামের একটি গোষ্ঠী জড়িত। এই গোষ্ঠীর একটা সিম্বল আছে আর সেই সিম্বলটি 8টি ভাগে বিভক্ত। আমি আমার দাদার রেখে যাওয়া ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করে এই চিহ্নর সাথে মিলিয়ে 3টা চিহ্ন সম্পর্কে জানতে পেরেছি। প্রথমটি হচ্ছে গুপ্ত দশকের শরীরের মাঝের অংশ, দ্বিতীয়টি হচ্ছে সম নিশম্বের পোত, তৃতীয়টি হচ্ছে স্বর্ণাকার বা গুরুর মাথা। এটা শুনে বিক্রম বলে তার মানে এই গোষ্ঠীর লোকজন কালো জাদু করে মানুষদেরকে খুন করছে। তখন জিমনি বিক্রমকে একটা মেশিনের ছবি দেখিয়ে বলে কালো জাদু করার লোকজন এই ধরনের মেশিন কখনোই অপারেট করতে পারবে না। এরপরে জিমনি বিক্রমকে 1952 সালের ইংরেজি পত্রিকার একটি ছিঁড়া অংশ দেখায় যেখানে লেখা আছে চরণদাসপুরের মব ভায়োলেন্সে 27 জন মহিলা এবং 12 জন পুরুষ আগুনে পুড়ে মারা গিয়েছিল। আর ওইদিকে দেখা যায় রিয়া শাস্ত্রীর সঙ্গে কথা বলে তার কাছ থেকে জানতে চায় সে সুজয় এবং বিজয়ের খুনের ব্যাপারে কি করে জানতে পারলো। তখন শাস্ত্রী বলে সে ছায়াবিদ্যাকে কাজে লাগিয়ে জানতে পেরেছে। যখন সে ক্রাইম স্পটে গিয়েছিল ততক্ষণে পুলিশ সুজয় এবং বিজয়ের বডিটি সেখান থেকে নিয়ে চলে গেছিল। তবে শাস্ত্রী বলে মানুষ মারা যাবার পর সেখানে কিছুক্ষণ তার আত্মা থেকে যায়। আর তখন রিয়াও বুঝতে পারে তাদের ছেলে অমৃত মারা যাওয়ার পর আসলে অমৃতের আত্মাকেই তারা অনুভব করে। এরপরে হঠাৎই শাস্ত্রী বলে ওঠে ও এখানেই আছে, ও আমাকে মেরে ফেলবে। এরপরে শাস্ত্রী সেখানে থাকা একটা তুলসী গাছের গোড়ায় ইটের উপরে পড়ে যায় এবং তার মাথা ইটের সাথে লেগে মাথা ফেটে সেখানে মারা যায়। ওইদিকে রিয়া বিষয়টি দেখার পর কালিঙ্গিকে খুঁজতে খুঁজতে দোতলার রুমে যায়। সেখানে যাবার পর রিয়া দেখে কালিঙ্গির শরীরটা ঠিকই আছে কিন্তু শরীরে মাথা নেই। অন্যদিকে দেখা যায় বিক্রম তার ডিউটিতে বের হবার সময় কুরিয়ারের লোক এসে তাকে একটা পার্সেল দিয়ে যায়। বিক্রম কবিতার বাসায় যে সেই পার্সেলটা খোলার পর দেখে ফিনান্সিয়াল মিনিস্টারের ডিডিকে কোম্পানি 2000 কোটি টাকার স্ক্যাম করেছে। আর এই পার্সেলটা শেখর নামের একটা সাংবাদিক বিক্রমকে পাঠিয়েছে। এই স্ক্যামটা দেখার পর ববিতা এই স্ক্যামের ব্যাপারে ফাঁস করতে চায়, কিন্তু বিক্রম বলে যেই সাংবাদিক তাকে এই পার্সেলটা পাঠিয়েছে সেই সাংবাদিককে খুন করা হয়েছে, তাই আমি চাই না তুমি কোনোভাবে বিপদে পড়ো। আর এই কথাটা শোনার পর কবিতাও খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারে। এরপরই বিক্রম যখন কবিতার বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিল তখনই বাইকে করে 2টা লোক এসে বিক্রমকে গুলি করে। তখন কবিতা লোকটিকে ধরতে গেলে পিছন থেকে একটা লোক এসে লোহার রড দিয়ে সজোরে মাথায় আঘাত করে। আর এই ঘটনার পর থেকেই কবিতা এখন পর্যন্ত কোমায় আছে। এরপরে সিন বর্তমানে আসলে দেখা যায় বিক্রম শাস্ত্রীর বাসায় গেছে। সেখানে যাবার পর বিক্রম একটা গন্ধ পায় আর ঠিক একই রকম গন্ধ সুজয় এবং বিজয়ের ক্রাইম স্পটেও ছিল। তখন রিয়া বলে খুনি এই ট্যাবলেটটা ব্যবহার করার মাধ্যমে ধোঁয়া তৈরি করে এবং সেই ধোঁয়া ভিকটিমকে প্যারালাইজড করে দেয়। আর এই সুযোগে খুনি খুন করে সেখান থেকে পালিয়ে যায়।
তাদের কথার মাঝে একটা কনস্টেবল রিয়াকে নিচে ডাকে। রিয়া নিচে চলে গেলে এই সুযোগে বিক্রম সেখান থেকে একটা ট্যাবলেট সরিয়ে নিজের কাছে রেখে দেয়। নিচে যাবার পর রিয়া দেখে কালিঙ্গির আলমারির মধ্যে একটা গোপন ড্রয়ার আছে এবং সেই গোপন ড্রয়ারের পিছন থেকে তারা 8টি সিম্বল পায় এবং বেশ কয়েকটা কয়েনও পায়। এরপরে সেই সিম্বলগুলো আর কয়েনগুলো নিয়ে তারা জিমনির কাছে যায়। জিমনি তখন সিম্বলগুলো দেখার পর বলে, এখান থেকে 3টা সিম্বলের অর্থ আমি বুঝতে পেরেছি। প্রথমটি ছিল গুপ্ত দর্শকের শরীরের মাঝের অংশ, তার মানে অভিষেককে খুন করার পর তার শরীরের মাঝের অংশটা নেওয়া হয়েছে কারণ সে একজন ফটোগ্রাফার ছিল। অন্যদিকে দ্বিতীয় সিম্বলের অর্থ ছিল সোম নিশমের পুত, অর্থাৎ শয়তান ভাইদের হাত। যেহেতু সুজয় এবং বিজয় গুন্ডা ছিল তাই তাদের হাত কেটে নেওয়া হয়েছে। আর তৃতীয় সিম্বলের অর্থ ছিল স্বর্ণাকার বা গুরুর মাথা, তার মানে শাস্ত্রী গুরু ছিল না, গুরু ছিল কালিঙ্গি। আর তখন রিয়াও বলে কালিঙ্গির বডিটি এমন অবস্থায় পাওয়া গেছে যেন সে বসে থেকে ধ্যান করছে। তবে অবাক করা বিষয় হচ্ছে এই কয়েন যাদেরই কাছে পাওয়া গেছে তাদের হাতের বৃদ্ধাঙ্গুল কাটা ছিল, যেমনটি বীরজুর হাতের বৃদ্ধাঙ্গুল কাটা ছিল এবং তার কাছেও ঠিক একই রকম কয়েন ছিল। আর সেখানে সুজয় আর বিজয় মারা গিয়েছিল। এটা শুনে বিক্রম বলে, আমার মায়েরও বৃদ্ধাঙ্গুল কাটা হয়েছিল আর আমার মায়ের কাছেও ঠিক একই রকম কয়েন ছিল, আর আমার ভাই পবন মারা গিয়েছিল। কিন্তু কালিঙ্গির কাছে অনেকগুলো কয়েন আছে, তবে তার বৃদ্ধাঙ্গুলটি একদমই ঠিক ছিল। এটা শুনে জিমনি বলে কালিঙ্গি খুব ভালোভাবে তার মৃত্যুর ব্যাপারে জানতো। কালিঙ্গি জেনে বুঝে নিজেকে বিসর্জন দিয়েছে। আর কালিঙ্গির সাথে আয়স্তমণ্ডল গোষ্ঠীর হয়তোবা কোনো গভীর সম্পর্ক আছে। আর আয়স্তমণ্ডল গোষ্ঠীর যে 8টি চিহ্ন আছে সেই চিহ্নগুলো থেকে 3টা চিহ্ন আমি বুঝতে পেরেছি, আর 3টা খুন হয়েছে। এখনো 5টি চিহ্ন বাকি আছে, তার মানে আরো 5টি খুন হবে এবং বাকি 5টি চিহ্নর অর্থ অনুযায়ী পরবর্তী খুনগুলো কার হতে যাচ্ছে জিমনি সেটা কিভাবে খুঁজে বের করবে এবং রিয়া আর বিক্রম সেই খুনিকে ধরতে পারবে কিনা, সেই খুনিটা আসলে কে, তাছাড়াও এই বডির অংশগুলো দিয়ে খুনি কি করছে, এই সব কিছুর পিছনে আসলে কে রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে মান্ডালা মার্ডার ওয়েব সিরিজের বাকি এপিসোডগুলো পরবর্তী ভিডিওতে আমি এক্সপ্লেইন করব। কারণ একটা ভিডিওতে সমস্ত এপিসোডগুলো এক্সপ্লেইন করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন এবং আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।